এই বিগত 5 বছরে জনগণ যে বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে বিভিন্ন সমস্যাগুলি, সেই সমস্যাগুলি সমাধানের প্রশ্নে যে কাজগুলি করার কথা ছিল সেগুলি তারা করেননি। 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছেন, কি মনে করেন যে গত 5 বছরে আপনার এলাকায় কিরকম উন্নয়ন আপনি দেখতে পেয়েছেন? না, উন্নয়ন তো কিছুই হয়নি। আমি দেখেছি উন্নয়ন হয়নি, সেই জায়গার মধ্যে অবনয়ন হয়েছে, অধপতন হয়েছে। যেটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেটা থমকে পড়ে আছে, সেটা হয়নি। এই রাজ্যে ক্রিকেটের যে উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন, কোনোদিন এই ধরনের ঘটনা হয়নি। অ্যাসোসিয়েশন আছে, সেটাকে কে দখল করবে, সেটাকে নিয়ে মারপিট হয়েছে প্রকাশ্যে। মানুষ সেগুলি জানে, মানুষ এখন বোঝার ক্ষমতা হয়েছে, জানে মানুষ, সেটাকে মানুষ ভালো করেই বুঝতে পারছে কি হচ্ছে ত্রিপুরা রাজ্যে। যে নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, নিয়োগ তো আর হচ্ছে না, সেটা মুখে বলছে কিন্তু কাজে সেটাকে বাস্তবায়ন করার কোনোরকম তাদের সব ইচ্ছা নেই। আমাদের 10,323, আমি নিজেও একজন 10,323 শিক্ষক ছিলাম। প্রত্যেকটা পরিবার যে অসহীন জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন, মা বাবার সেবা করতে পারছেন না, কিন্তু সেই ক্ষেত্রে দেখলাম সেটা অশ্বডিম্ব প্রসব করেছে, সেটা হয়নি। 2018 নির্বাচনের প্রাক মুহূর্তে সে ভিশন ডকুমেন্টের নামে আমাদের 10,323কে নিয়ে প্রতারণা করা হয়েছে। সেই জায়গার মধ্যে ওরা বলেছিলেন সংবিধান সংশোধন করে, পার্লামেন্টে আইন সংশোধন করে তারা একটা ব্যবস্থা করবেন, যে 10,323 কোনো অংশে কম নয়। তাদেরকে এত অবজ্ঞার নজরে বা এত নিচুভাবে দেখাটা ঠিক নয়। আমরাও সমাজে মানুষ, আমরা যারা 10,323 আমরাও বাঁচার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের দিকে সরকারের একটু দৃষ্টি দেওয়া হোক সঠিকভাবে। আমি এখনও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদনটুকু রাখছি 10,323-এর পক্ষ থেকে। আপনি বাজেটকে কিভাবে দেখেছেন? হ্যাঁ, সেই বাজেট যেটা করেছে সেটা জনগণের মুখরোচকর একটা বাজেট করেছেন। জন বিরোধী বাজেট, জনকল্যাণকর কোনো বাজেটের চেহারা আমরা সেই জায়গার মধ্যে দেখতে পাইনি। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। অন্যান্য প্রত্যেক দিনকার মতো যেহেতু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে প্রতিনিয়ত আলোচনায় থাকছি এবং রাজ্যের যে বিশেষ করে বড় বড় ইস্যুসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা যারা আপনাদের জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এই বিষয়গুলোতে তাদের প্রতিক্রিয়া কি রয়েছে, তারা কিভাবে দেখছেন, পরবর্তীতে তাকে নিয়ে কি পদক্ষেপ থাকে তাদের, সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই থাকে আমাদের উদ্দেশ্য। আজকের দিনে আমাদের সাথে আমরা স্টুডিওতে পেয়ে গেছি, ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন 4 বরজলা বিধানসভা কেন্দ্রের যিনি জয়ী বিধায়ক রয়েছেন, অর্থাৎ সুদীপ সরকার স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা জানতে চাইব, 2023-এর বিধানসভা নির্বাচনকে অনেকে বিভিন্ন নজরে দেখেছে এবং তার প্রাক মুহূর্ত পর্যন্ত, ফলাফল ঘোষণার প্রাক মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছিল না যে এবার পরিবর্তন হতে চলেছে নাকি প্রত্যাবর্তন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে আবারও সেই সরকারকে প্রত্যাবর্তন হতে, কিন্তু আপনার যে 4 বরজলা বিধানসভা কেন্দ্র, সেখানে 5টি বছরের জন্য পদ্মফুল সেখানে ছিল এবং এই পদ্মফুলকে সরিয়ে আবারও আপনি সেখানে জয়যুক্ত হয়েছেন। আপনার জন্য কতটুকু সহজ ছিল সেই বিষয়টা যে 2023-এ সেই 4 বরজলা বিধানসভা কেন্দ্রে যেখানে পদ্মফুল ছিল সেখানে জয়যুক্ত হয়ে বেরিয়ে আসা? আমি প্রথমেই ত্রিপুরা নিউজ চ্যানেল 8কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমার 4 বরজলা বিধানসভা এলাকার প্রত্যেকটি জনগণকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি। যে প্রশ্নটা আপনি রেখেছেন, প্রত্যেকটা লড়াই কিন্তু সহজ হয় না। আমার বিধানসভা এলাকার মধ্যে যে 4 বরজলা, সেটা বিজেপির দখলে ছিল, কিন্তু আমরা জনগণের মধ্যে আমরা গিয়েছি, জনগণের কাছে আমরা গিয়েছি, পাশে গিয়েছি। এই বিগত 5 বছরে জনগণ যে বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে বিভিন্ন সমস্যাগুলি, সেই সমস্যাগুলি সমাধানের প্রশ্নে যে কাজগুলি করার কথা ছিল সেগুলি তারা করেননি, বরঞ্চ তার উল্টোটা তারা করেছেন। সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা জনগণের কাছে গিয়েছি, আমরা সেই যে তাদের যে অভাব অভিযোগ, সেই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেটা করা যেত, করা হয়নি।
আমরা সেইভাবে জনগণের কাছে পৌঁছার চেষ্টা করেছি, জনগণের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি এবং জনগণ আশীর্বাদ করেছেন, সেই ক্ষেত্রে আমি জয়যুক্ত হয়েছি। স্যার, বর্তমানে আপনি 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছেন। কি মনে করেন যে গত 5 বছরে আপনার এলাকায় কীরকম উন্নয়ন আপনি দেখতে পেয়েছেন? না, উন্নয়ন তো কিছুই হয়নি। আমি দেখেছি উন্নয়ন হয়নি, সেই জায়গার মধ্যে আরও মানে অবনয়ন হয়েছে, অধপতন হয়েছে। যেটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেটা থমকে পড়ে আছে, সেটা হয়নি। বিশেষ করে আমি যে জিনিসটা দেখছি, রাস্তাঘাটের বেহাল অবস্থা। যে বাম সরকারের আমলে, বিগত বাম সরকারের আমলে যে রাস্তাঘাট করেছিলেন বা আমরা করেছিলাম, সেইগুলিকে মেরামত করা হয়নি। নিত্যদিন মানুষের যে সমস্যাগুলি এসছে সেগুলিকে প্রত্যেক দিন তারা উপেক্ষা করে গিয়েছেন, সেই জায়গার মধ্যে সেই সমস্যার সমাধান তারা করেননি। স্যার, আমরা জানতে চাইবো যে আমরা দেখতে পেয়েছি যিনি 4 বরজলা বিধানসভা কেন্দ্রের পূর্বেকার যিনি বিধায়ক ছিলেন, অর্থাৎ প্রাক্তন যিনি হয়েছেন বর্তমানে, তিনি বলেছেন যে বিভিন্ন সময়ে নানানভাবে কাজ করার চেষ্টা করেছেন। সেখানে একটি স্টেডিয়াম বানানোর জন্য তিনি কাজ করেছিলেন। এ ধরনের বক্তব্য আমরা ওনাকে বলতে দেখেছি। তো সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? দেখুন, আপনারা সবাই জানেন এবং আপনাদের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের জনগণ সকল অংশের মানুষ জানে বিষয়টা। আমাদের বিগত বাম সরকারের আমলে আমাদের যে স্টেডিয়ামের কথা বলছেন, আমার মনে হয় যেটা বলছেন টিআইটি যে স্টেডিয়ামটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, সেটার কথাই বলছেন। সেটা বিগত বাম সরকারের আমলে আমাদের যে প্রাক্তন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার হাত ধরে কিন্তু সেটা শিলান্যাস হয়েছিল। আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আজকে যদি সেই বাম সরকার থাকতো তাহলে হয়তো আমরা আজকে সেই মাঠ একদম প্রস্তুত থাকতো, একদম খেলাধুলার উপযুক্ত থাকতো। আমরা দেখেছি সরকার পরিবর্তন 2018 সালে সরকার পরিবর্তনের পর মুহূর্তে দেখলাম আমরা সেই মাঠের কাজ একদম বন্ধ হয়ে পড়ে আছে। এখনও মানে সেই দৃঢ়লয়ে কাজ চলছে। আমাদের নজরে যতটুকু আসছে, আমরা তো দেখছি মাঠের উন্নয়ন কি করে হবে। এই রাজ্যে ক্রিকেটের যে উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা একটা মানে ইতিহাস। কোনোদিন এই ধরনের ঘটনা হয়নি। কিছুদিন আগে আমাদের যে ক্রিকেট যে সংস্থা অ্যাসোসিয়েশন আছে, সেটাকে কে দখল করবে, সেটাকে নিয়ে মারপিট হয়েছে প্রকাশ্যে। আমরা সংবাদের মাধ্যমে, আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা সেটা লক্ষ্য করেছি। সেটাই তো বলতে পারা যায় যে কতটুকু উন্নয়ন হয়েছে। দৃঢ়লয়ে কাজ চলছে, সেটা আমাদের প্রস্তাবিত মানে সব কিছু। তারা জাস্ট নাম মানে সেই জায়গার মধ্যে বেশি বেশি বলে প্রচার করার চেষ্টা করছে। মানুষ সেগুলি জানে, মানুষ এখন বোঝার ক্ষমতা হয়েছে, জানে মানুষ, সেটাকে মানুষ ভালো করেই বুঝতে পারছে কি হচ্ছে ত্রিপুরা রাজ্যে। রাজ্যের বর্তমানে একটি বড় সমস্যা যদি আমরা বলি, শুধু আজকের দিনেরই নয়, প্রায় বহুদিন ধরেই চলে আসছে রাজ্যের যে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি। আমরা দেখতে পাই তারা বহুবার আন্দোলন করেছিলেন এবং বর্তমান সরকার পক্ষ বলছে সেটা প্রাক্তন সরকার পক্ষ অর্থাৎ 25 বছরের সরকারের একটি নিয়ম নীতির ভুলের কারণে আজকে তাদের এই পরিণতি, এবং মানবিক দিক থেকে তাদের দেখার চেষ্টা করছেন নাকি বর্তমান সরকার। আমরা একটু জানতে চাইবো যে এই বিষয়ে আপনাদের তরফ থেকে, আপনারা মানবিক দিক থেকে যদি বর্তমানে ক্ষমতায় আসতেন তবে এই বিষয়টিকে কিভাবে দেখতেন, বা আজকের দিনে তাদের পরিস্থিতিকে নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? দেখুন, আমাদের 10,323, আমি নিজেও একজন 10,323 শিক্ষক ছিলাম। প্রত্যেকটা পরিবার যে অসহীন জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন, মা বাবার সেবা করতে পারছেন না, তাদের রুটি রুজি নেই, ছেলে মেয়েদের পড়ালেখা করাতে পারছেন না সঠিকভাবে, সংসার সঠিকভাবে প্রতিপালন করতে পারছেন না। তৎকালীন সময়ে যখন সুপ্রিম কোর্টের আদেশ মূলে আমাদের চাকরিটা চলে যায়, আমাদের তৎকালীন বাম সরকার একটা বিকল্প ব্যবস্থা করেছিলেন। সেই জায়গার মধ্যেও আমরা দেখেছি এই 2018 নির্বাচনের প্রাক মুহূর্তে সে ভিশন ডকুমেন্টের নামে আমাদের 10,323কে নিয়ে প্রতারণা করা হয়েছে। সেই জায়গার মধ্যে ওরা বলেছিলেন সংবিধান সংশোধন করে, পার্লামেন্টে আইন সংশোধন করে তারা একটা ব্যবস্থা করবেন। সেই জায়গার মধ্যে আমরা দেখেছি 10,323-এর মধ্যে একটা আশার সঞ্চার তারা করেছিলেন হয়তো, কিন্তু সেই ক্ষেত্রে দেখলাম সেটা অসঠিক প্রসব করেছে, সেটা হয়নি। আমরা দেখলাম 2023 নির্বাচনের প্রাক মুহূর্তে সেই ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতি সেটাকে ছেড়ে দিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করেছিলেন আমাদের রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী। আমি সেদিন সেটাকে নিয়ে বিধানসভায় প্রশ্ন করেছিলাম, সেটাকে উনি উড়িয়ে দিলেন, সেটাকে পাত্তাই দিলেন না। আমি বলেছিলাম ওনাকে যে আপনার প্রসূত যে 10,323কে নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, রায়টার ব্যাখ্যাটাকে সঠিকভাবে
কি আছে তার মধ্যে, সেটাকে দেখার জন্য অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে আপনি একটা কমিটি, অ্যাডভাইজারি কমিটি গঠন করেছেন। সেই কমিটির রিপোর্ট এই 31শে মার্চের মধ্যে প্রকাশ করার কথা এবং ওরা প্রকাশও করেছেন, কিন্তু আপনি সেটাকে সম্বন্ধে আপনি বিধানসভায় একটা বিবৃতি দেন, সেটা প্রকাশ করুন। সেই ক্ষেত্রে দেখলাম সেই জায়গার মধ্যে উনি সেই বিবৃতি দিতে পারলেন না। উনি দেখছেন এখন সে যে বিবৃতি দিয়েছেন 10,323-এর পক্ষে, যে কমিটি পক্ষে তারা রিপোর্টটা পেশ করেছেন, সেটার মধ্যে তো 10,323 এখন লাভবান হয়ে যাবে। সেই ক্ষেত্রে উনি সেই প্রশ্নের উত্তর দিতে অপারগ এবং উত্তর দেননি, সেটাকে এড়িয়ে গেলেন। আমরা যদি দেখি যে বর্তমান সরকার নানানভাবে বহুবার তাদের জন্য মানবিক দিক থেকে তাদের যে কথা রয়েছে, তারা বলেন যে মানবিক দিক থেকে তারা দেখার চেষ্টা করছেন, হয়তোবা শিক্ষকতায় নয়, যোগ্যতা অনুযায়ী তাদের জন্য বিভিন্ন বয়সের ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে। কিছুদিন পূর্বে গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা বিষয় তুলে ধরা হয়েছিল, সেই বিষয়ে আপনি কি বলবেন? না, সেটা তো দেখুন, মানে তারা মুখে বলছে, কতটুকু হচ্ছে বাস্তবায়ন হচ্ছে তাদের এটা তারাই জানে। আপনারা দেখেন STGT যেটা যে বেহাল অবস্থা, এরপরে আমাদের মানে এই যে বিভিন্ন দপ্তরে যে নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, নিয়োগ তো আর হচ্ছে না, সেটা মুখে বলছে কিন্তু কাজে সেটাকে বাস্তবায়ন করার কোনো রকম তাদের সদিচ্ছা নেই। আমরা সেই জায়গার মধ্যে ওনার কাছে আমরা চাইছিলাম সেদিন একটা জবাব আসবে, একটা পজিটিভ রেজাল্ট আসবে, পজিটিভ জবাব দেবেন আমার মাধ্যমে, হয়তো বিধানসভার মধ্যে আমাদের 10,323 একটা পজিটিভ উত্তর পাবেন ওনার মাধ্যমে। কিন্তু সেদিনও আমাদের 10,323 সেদিন হতাশাগ্রস্ত হয়েছেন। একটি কমিটি গঠন করা হয়েছে এখনো তাদের জন্য, সেই কমিটিকে কিভাবে দেখছেন আপনি? আমরা তো কমিটি যে রিপোর্ট দিয়েছেন আমাদের 10,323-এর পক্ষেই দিয়েছেন, কিন্তু সেটাকে উনি কেন ইমপ্লিমেন্ট করছেন না, সেটাকে কেন প্রকাশ্যে আনছেন না? আমি তো এখনও আপনাদের চ্যানেলের মাধ্যমে ওনাকে বলতে চাই, বিধানসভার মধ্যে যেটা বলেছিলাম আমি এখনও বলতে চাই, আপনি যে অ্যাডভাইজারি কমিটি সেটা গঠন করেছিলেন, আপনি সেটাকে প্রকাশ্যে আনুন, 10,323-কে কাজের মধ্যে নিয়ে যান। আজকে বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, বিশেষ করে আমাদের ঘরের ছেলে মেয়ে যারা আছেন তারাই বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। আমরা দেখছি এডিসি এলাকা থেকে শুরু করে আমাদের ত্রিপুরার যে বিভিন্ন এলাকা যে স্কুলগুলি আছে সেই জায়গার মধ্যে শিক্ষক স্বল্পতা রয়েছে। সেই জায়গার মধ্যে আমাদের যে 10,323-এর মধ্যেও যাদেরকে আপগ্রেড করার দরকার সেই সুযোগটুকু দিলে হয়ে যায়, সেটাকে করা যেতে পারে। আমরা এই যে বিগত যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা দেখেছি যে প্রথম হয়েছেন এবং চতুর্থ হয়েছেন আমাদের 10,323-এর গড়ের ছেলে মেয়ে। আমরা অনেক আনন্দিত যে 10,323 কোনো অংশে কম নয়, তাদেরকে এত অবজ্ঞার নজরে বা এত নিচুভাবে দেখাটা ঠিক নয়। আমরাও সমাজে মানুষ, আমরা যারা 10,323 আমরাও বাঁচার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের দিকে সরকারের একটু দৃষ্টি দেওয়া হোক সঠিকভাবে। আমি এখনও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদনটুকু রাখছি 10,323-এর পক্ষ থেকে। স্যার, আমরা যদি দেখি যে আপনারা জিততেও এবার 2023-এর নির্বাচনে হেরে গেলেন, পরিবর্তন হচ্ছে বলেও হলো না। আপনার কি মনে হয় যে কি গাফিলতি ছিল যার কারণে আপনাদের জয়ের জায়গায় পৌঁছতে আপনারা পিছিয়ে পড়েছেন? না, সেটা আমরা দেখেছেন তো, আপনারাও জানেন আমরা যে ভোট পার্সেন্টেজ, আমরা তো 61% যে বিরোধী দল আমরা যারা অবস্থান করছি 61% আমাদের ভোট। আজকে যারা সরকারের ক্ষমতায় আছেন 39% ভোট নিয়ে তারা সরকার পরিচালনা করছেন। সেই জায়গার মধ্যে আমাদের যে ভোট, বিশেষ করে আমরা বিভিন্ন যে কেন্দ্রগুলিতে আমরা দেখেছি সেটা ভোট ভাগাভাগি একটা হয়েছে, সেই জায়গাতে আমরা অনেকটা পিছিয়ে গেছি। সেই ক্ষেত্রে তারা সেই সুবিধাটুকু তারা নিতে পারছে, আমি সেটা মনে করব। সেই জন্য আমরা সেই সরকারটা গঠন করতে পারিনি, কিন্তু আমাদের ভোট পার্সেন্টেজ ভালো ছিল। স্যার, আমরা দেখতে পাই কিছুদিন পূর্বেই ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভার অধিবেশনে বাজেট পেশ হয়। বাজেটকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বক্তব্য রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল তাকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, যারা বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বরা রয়েছেন। আপনাদের দলের নেতৃত্বরাও নানান বক্তব্য রেখেছেন, কিন্তু আপনি সেখানে উপস্থিত ছিলেন জয়ী বিধায়ক রূপে, সেই অধিবেশনে উপস্থিত ছিলেন। আপনি বাজেটকে কিভাবে দেখেছেন? সেই বাজেট যেটা করেছে সেটা জনগণের মুখরোচকর একটা বাজেট করেছেন। সেই জায়গার মধ্যে পরিষ্কার কোনো কিছুই নেই।
তারা সেটা বলে দিয়েছেন, সেটা হবে সেটা হবে ওইটা হবে ওইটা হবে, কিন্তু বাস্তবে কতটুকু হবে সেটা বিরোধী বাজেট, জনকল্যাণকর কোনো বাজেটের চেহারা আমরা সেই জায়গার মধ্যে দেখতে পাইনি। কেন এরকমটা মনে হচ্ছে? আমরা দেখছি তো তারা যেটা মানে এই জায়গার মধ্যে রেখেছেন, বাজেটের মধ্যে রেখেছেন, সেটার কংক্রিট কোনো কিছুই দেখিনি, সেটা এলোমেলো, সেটার মধ্যে লক্ষ্য করা যায়। তারা লক্ষ্য করুন, তারা বিগত 18 থেকে এখন পর্যন্ত তারা যে কথাগুলি বলছেন, যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, সবটার উল্টো করেছেন। আপনি কি করে তাদের এই বক্তব্যটাকে আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে নেব? সেটা তো করেনি তারা। যে ভিশন ডকুমেন্টের কথাই বলুন, তারা কতটা কি করেছে? কিছুই তো করেনি। তারা বলছে সব হয়ে গেছে, তার চেয়ে বেশিও করছে। আমরা দেখছি তো সেই জায়গার মধ্যে এখন মানুষের রুটি নেই, রুজি নেই, খাদ্য নেই। আজকে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো কীভাবে ভেঙে পড়েছে। আমাদের পাহাড়ি এলাকার, বিশেষ করে পাহাড়ি জনগণ কি অসহায় অবস্থার মধ্যে আছেন। আমাদের গ্রাম অঞ্চলে যে অবস্থা, খুবই দুর্বিষহ অবস্থা। কাজ নেই, রেগার কাজ নেই, টুয়েবের কাজ নেই, প্রত্যেককে কাজও দেওয়া হচ্ছে না, মানুষকে বঞ্চিত করা হচ্ছে সুযোগ সুবিধা থেকে, আজকে ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে। এইগুলি চলছে প্রতিনিয়ত, আমরা লক্ষ্য করতে পারছি। তারা বাজেটকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে বলার চেষ্টা করলে কি হবে? কিছুই তো নেই সেই বাজেটের মধ্যে। আমরা দেখলাম স্যার, রাজ্যের যিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অর্থাৎ জিষ্ণু দেববর্মন, তিনি বলেছিলেন যে বিরোধীদের কাজই শুধুমাত্র বসে বসে সেখানে সরকারের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে বাড়িয়ে ফাঁপিয়ে বলা, অর্থাৎ তাদের বা সরকার পক্ষের যে ভালো জিনিসগুলো রয়েছে সেগুলি নাকি বিরোধীদের বলতেই দেখা যায় না, সেই বিষয়টা তিনি বলেছিলেন। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনাদের মনে আছে হয়তো, আমি সেটা বলতে চাই, 2018 সালে যখন সরকার গঠন হয়, তৎকালীন আমাদের যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় ছিলেন, উনি কিন্তু বলেছিলেন, সেই সময়ের যে মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের, ওনাকে বলেছিলেন যে আমরা বিরোধিতা করার জন্য বিরোধী আসনে বসবো না, আপনারা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন, সেটাকে যদি সমর্থন করতে হয় আমরা সেটাকে সমর্থন করব, আমরা সমালোচনায় প্রথম যাব না। কিন্তু সেটার উল্টাটা হয়েছে, আপ টু এখন পর্যন্ত সেটাই হচ্ছে। কেন আমরা সেটাকে বিরোধিতা করব না? বিরোধিতা করার জন্য বিরোধী আসনে বসা সেটা নয়, কিন্তু সেটাকে গঠনমূলক কাজে পরিণত করতে হবে। তাদেরকে মানুষকে আশ্বস্ত করতে হবে। বাজেট মানেই যে বই পুস্তক বড়ে মানে কিছু পরিকল্পনা নেওয়া, তাকে বাস্তবায়ন করা না, সেটা তো হতে পারে না। কি মনে করছেন যে এবারের যে বাজেট, সেখানে আমরা দেখতে পাই যিনি আপনাদের রাজ্য সম্পাদক রয়েছেন সিপিআইএম দলের অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী স্যার বলেন যে এই বাজেটে এডিসির জন্য কিছু নেই। এডিসির জন্য আপনি সেখানে উপস্থিত ছিলেন, এডিসির জন্য বিশেষ কিছু বিষয় উত্থাপন করা হয়েছে। আপনার কতটুকু মনে হয় যে এডিসির যারা জনজাতি বা তিপ্রাসা ভাই বোনরা রয়েছে তাদের জন্য কতটুকু জনমুখী ছিল এই বাজেট? দেখুন, এই বাজেটে আমাদের যে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মহাশয় বলেছেন, আমরাও দেখেছি, আমাদের যে রাজ্য সম্পাদক এবং আমাদের যে পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয়ও বলেছেন, এডিসির জন্য যে বাজেট রেখেছেন কিছুই নেই। তারা যে এডিসির যে কর্মচারী আছে তাদের কি বেতন দিতে পারবে না? যে সেই বাজেটের মধ্যে উন্নয়নমূলক কাজগুলি কি করে হবে? পিছিয়ে পড়া জনজাতি অংশের মানুষের জন্য এখন তো কিছুই, মানে কি করে, কোথায় থেকে করবে? সে কর্মচারীদের বেতনই দিয়ে থাকবে অল্প কিছু, সেটা দিয়ে কি করে উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল কোথায় থেকে হবে? কিছুই তো হবে না। সেই ব্যাপারে আমরা সরব হয়েছি। তীব্রমতা সেই জায়গার মধ্যে ছিল, আমরাও ছিলাম। আমরা একই সুরে আমরা সেই জায়গার মধ্যে সরব হয়েছি। যে জায়গাতে উন্নয়ন করা দরকার, যে জায়গাতে বাজেটে অর্থ বরাদ্দ রাখার দরকার, সেই জায়গার মধ্যে রাখিনি। আমরা সেই ব্যাপারে একসঙ্গে সরব হয়েছি, আপনারা দেখেছেন। বিরোধী দলের বা সেখানে বর্তমানে তিপ্রামথায় ডিসি এলাকায় যে জনপ্রিয় দল রয়েছে তাদের যারা বিধায়করা রয়েছেন তাদের বলতে আমরা দেখেছি যে সিপিআইএম এর একটা বিষয়ে একটা বক্তব্য রাখতে দেখি আমরা। কথাটি ছিল বা প্রশ্নটি ছিল যে পূর্বে এডিসিতে যারা সিএম ছিলেন বা ইএম ছিলেন তাদের গাড়িতে এত তেলের খরচ আসতো না, 3 লক্ষ টাকা আসতো, যা বর্তমানে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে তাদের বক্তব্য ছিল সিপিআইএম দল যখন ক্ষমতায় ছিল তখন তারা নাকি এডিসি এলাকায় জনগণের কাছাকাছি বা জনগণের মুখোমুখি হতেন না, অর্থাৎ এডিসিতে যেতেই না, সেই কারণে তাদের গাড়ির তেল খরচ এতটা কম ছিল। সে বিষয়ে আপনি কি বলবেন? না, সেটা বিষয়টা এরকম না। আমরা সবসময় মানে সংকোচন নীতি নিয়ে আমরা চলতাম। আপনারা জানেন হয়তো, আমাদেরকে একটা সীমাবদ্ধ সব কিছু নিয়মকানুন মেনটেন করে আমাদের চলতে হয়। আমার ইচ্ছা অনুসারী আমি চলতে পারবো না। আমার পার্টির একটা গাইডলাইন আছে, আমার সরকারের একটা নীতি নির্দেশিকা আছে, সেটাকে আমার মেনটেন করে চলতে হবে। আমরা
কে বলেছে আমরা তাদের কাছ থেকে দূরে চলে গিয়েছিলাম? সেটা এভাবে যদি বলা হয় তাহলে ঠিক হবে না, যে 40-45 হাজার টাকা বা তার চেয়েও বেশি বা 40 থেকে 45 লক্ষ টাকা প্রত্যেকের যদি খরচ হয়ে যায়, না সেটাকে তারা করতেই পারে, কিন্তু আমরা সেটার ক্ষেত্রে আমরা একমত হতে পারি না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কিভাবে ব্যয়টাকে কম করে জনগণের মানে জনগণের টাকা কিভাবে জনগণের জন্য বরাদ্দ করা যায় বা ব্যয় করা যায়, জনগণের উন্নয়নে কিভাবে সেটাকে লাগানো যায়, সেই চিন্তাভাবনা আমাদের দলের সবসময় রয়েছে, আগামী দিনেও আমাদের থাকবে। আমরা কোনো অবস্থায় তাদের সঙ্গে থেকে দূর হইনি। কতগুলি বিষয় থাকতে পারে হয়তো এখন আমাদের সঙ্গে নেই, কিন্তু তারা সেই ভুলগুলি আগামী দিন বা এখন বর্তমান অবস্থায় বুঝতে পারছেন, তো তারা ধীরে ধীরে আগামী দিন আগের জায়গাতে চলে আসবেন। শুরু হয়েছে, সেটা প্রক্রিয়া শুরু হয়েছে, আসা শুরু করছেন। এই সময়ের মধ্যে আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে যোগদান সবাই চলছে, সেই জায়গার মধ্যে আমাদের সঙ্গে যোগদান করছে এই রকম খবর এই সময়ের মধ্যে খুব কম। এই সময়ের মধ্যে একটা পেশি শক্তি ব্যবহার করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যে, আমরা দেখছি সেই বিষয়টা। তো স্যার, যদি বলি আমরা সামনেই রয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে নিয়ে দেশীয় রাজনীতি অনেকটাই উত্তাল রয়েছে বর্তমানে। দেশীয় রাজনীতির একটি বিষয়ে থাকবো আমরা। দেখতে পাচ্ছি যে এনডিএ অবশ্যই ছিল, এবং বর্তমানে যে নামটি যদি আমরা দেখি পূর্বে ইউপিএ ছিল, এবং বর্তমানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে বিরোধীরা একজোট হয়ে সেখানে ইন্ডিয়া একটি নাম উঠে এসেছে, এনডিএ ভার্সেস ইন্ডিয়া। কি মনে হয় 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে চলেছে বা কোন দিকে আসতে চলেছে বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বিগত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, জনগণের যে চাহিদা, জনগণের যে ডিমান্ড, জনগণই দাবি করেছিলেন সিপিএম কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতাই বলুন আর জোটই বলুন একসঙ্গে ভোটে লড়ার জন্য। আমাদের সারা দেশে এখন দেশের যে রাজনৈতিক অবস্থা, দেশের যে সাংবিধানিক পরিকাঠামো এখন ভেঙে পড়েছে, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, যে ঘটনা আমাদের দেশে ঘটছে, আমাদের দেশের মানুষেরই ডিমান্ড, সেটা সবাই মানে বিরোধী জোট, বিজেপি বিরোধী জোট একসঙ্গে হয়ে সেই লোকসভা নির্বাচনে 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে একসঙ্গে ভোটে লড়া এবং সেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। স্যার, আরও একটি বিষয় জানার চেষ্টা করব আপনার থেকে, যে 2024 লোকসভা নির্বাচনকে নিয়ে আরও একটি বিষয় উঠে আসছে। রাজ্যের যারা বিরোধী পক্ষরা রয়েছে তাদের মতামত অনুসারে 2024-এর পর রাজ্য রাজনীতিতে আমূল পরিবর্তন দেখা যেতে পারে, অর্থাৎ রাজ্য রাজনীতিতেও আমরা বিশেষ কিছু দেখতে পাবো, সরকার উল্টে যেতে পারে, এ ধরনেরও বিষয় আমরা শুনতে পাই। এ বিষয়ে কি বলবেন? সেটা সময়ে কথা বলবে, যে সময় যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা সময় আসলে সেটা বোঝা যাবে, সেটা আগাম বলে কোনো লাভ নেই, সেটা সময়ই সিদ্ধান্ত নেওয়া যাবে। স্যার, একেবারে আলোচনার শেষ মুহূর্তে আমরা রয়েছি। আপনি 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বর্তমান জয়ী বিধায়ক রয়েছেন। আপনার এলাকার জনগণ আপনার সাথে বর্তমানে কেমন আছে? ভালো আছে, যতটুকু আমি পারছি আমার এই সময়ের মধ্যে আমি মানুষের জনগণের পাশে থাকার চেষ্টা করছি। আমি প্রতিদিন যে জায়গার মধ্যে যাওয়া দরকার আমি যাচ্ছি, যে জিনিস নিয়ে প্রতিবাদ করার দরকার প্রতিবাদ করছি। আমাদের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এইসব পরিষেবার ক্ষেত্রে যে জায়গাতে কথা বলার দরকার সেই ক্ষেত্রে আমি প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করছি, জনগণের পাশে যাচ্ছি, জনগণের সঙ্গে কথা বলছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। আগামী দিনও থাকবো, আমি সেই আশা ব্যক্ত করছি। স্যার, আপনার এলাকার উন্নয়নের ক্ষেত্রে আপনি ইতিমধ্যে কি বিষয় হাতে নিয়েছেন? আমরা বিশেষ করে এই এলাকার 4 বরজলা বিধানসভা এলাকার মধ্যে আমি বিশেষ করে রাস্তাঘাট এবং পানীয় জল এবং সেই ক্ষেত্রে আরও অনেক কিছু সমস্যা আছে, সেগুলি ডিমান্ড এখন আমার কাছে আসা শুরু হয়েছে। আমি সেগুলি নিয়ে আমার যে পরিকল্পনা সেটা আমি নিচ্ছি, আগামী দিনে আমি সেটা করব। জনগণের চাহিদা অনুসারেই কাজটা হবে, আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় কোনো কিছুই থাকবে না, সেটা জনগণ যেটাকে প্রাধান্য দেবে সেটাকে আমি জনগণের মতামতকে মান্যতা দিয়ে আমি পাশে থাকার চেষ্টা করব। স্যার, একেবারে শেষ মুহূর্তে আপনার ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমি ত্রিপুরাবাসীর পক্ষে আমি বার্তা এটাই দিতে চাই, এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা ত্রিপুরা রাজ্যে কাজ নেই, খাদ্য নেই, একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। ভয়ের কোনো কিছু কারণ নেই, মনটাকে শান্ত করুন, আগামী দিনের জন্য প্রস্তুতি নিন। সময় কারোর জন্য বসে থাকে না,
নিশ্চয়ই সময় আসবে আমরা আমাদের মতো করে জনগণের পাশে থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং উন্নয়নের ক্ষেত্রে যে যে কাজগুলি করার প্রয়োজন আমরা বিগত সময় করে এসেছি, আমরা আপনাদেরকে পাশে নিয়ে আমরা সেই কাজগুলি আবার যাতে পুনরায় করতে পারি সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন, আমি এই আশা ব্যক্ত করছি। স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে 4 বরজলা বিধানসভা কেন্দ্রের যিনি জয়ী বিধায়ক রয়েছেন সুদীপ সরকার স্যারকে আমাদের সাথে এতক্ষণ পেয়ে গেছি, এবং উনি রাজ্যের বুকে বর্তমানে যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো আমরা ওনার সামনে তুলে ধরার চেষ্টা করি। উনি সেক্ষেত্রে ওনার প্রতিক্রিয়া রেখেছেন। এখনকার মতো আমাদের এই বিশেষ একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার।